আজকে 11 দলীয় ঐক্য অবশ্য হুঁশিয়ারি দিয়েছেন, দলীয় ঐক্যের হুঁশিয়ারি গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে। সরওয়ার তুষারও গণভোটের প্রসঙ্গ টানলেন, একটু আপনার মন্তব্য জানতে চাই। গণভোট এখন কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, গণভোট ইস্যু? পুরো জিনিসটা সংঘাতের দিকে যাবে কিনা সেটা আমি ওইভাবে বলতে পারছি না, কিন্তু সংঘাতের দিকে যাওয়া তো কারো কাম্য না। আমি একটা জিনিস বুঝি না, আমি অনেকবার বলছি ওনাদের যাকে যাকে যখন পাইছি, সেটা হচ্ছে যে সমস্ত তর্ক হয় গণভোটকে নিয়ে, এর একটা হচ্ছে যে এটা এর আগে ঠিকমতো আলোচনা হয় নাই, এটার ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল, ইত্যাদি ইত্যাদি, এবং এগুলির ধরেন অনেকটা সত্যতা আছে, কিছু কিছু সত্য ঠিকমতো উচ্চারিত হয় না। যেমন ধরেন গণভোটের বিষয়টা আসছে তো পদ্ধতিগত আলাপ থেকে। পদ্ধতিটা আসলে ঐক্য কমিশনে বিস্তারিতভাবে আলাপের পরেও একমত হওয়া যায়নি, কিন্তু পদ্ধতিগত আলাপটা আরও বাড়ানোর কথা ছিল, আমাদের চেষ্টা ছিল, আমার দিক থেকে তো চেষ্টা ছিলই। কিন্তু এখন যারা বিএনপির সাথে এরকম লোকজনই আসলে এই আলাপটা তুলছিল যে আমরা যেহেতু একমত হইতে পারতেছি না, অতএব এই বিষয়টা ঐক্য কমিশন তারা ঠিক করে নিক যে আসলে কী পদ্ধতিতে বিষয়টা যাবে। এটার কোনো লিখিত বিবরণ পাবেন না, কিন্তু আপনি যদি আসলে টোটাল ডকুমেন্ট আপনি দেখেন তাইলে আসলে এগুলি পাওয়া যাবে। আমি বলছি যে ধরেন এইটা, তারপরে তারা যেখানে গেল ঐক্য কমিশন হয়তো ধরেন যা তার করার এখতিয়ার ছিল তার চেয়ে বেশি গেছে, কিংবা ধরেন ঐক্যমত যেটা হয়েছিল তার বাইরে গিয়ে তারা তাদের মতো করে জিনিসটার সমাধান করার চেষ্টা করছে, এগুলি বাড়াবাড়ি হয়েছে বা ভুল হয়েছে। আমি ওই জিনিসগুলিকে, এই পার্টটাকে সবটা ধরে নিয়ে পরের পার্টটায় যদি আসি, যে ধরেন গণভোট হইল এবং গণভোটের যখন অধ্যাদেশ হচ্ছে, গণভোটের যখন কী কী প্রশ্ন যাবে এগুলি যখন বিস্তারিতভাবে এসছে, তারপরেও তো ধরেন বিএনপি গণভোটটায় অংশ নিয়েছে, যদিও ওনারা এখন একটা ক্লারিফিকেশন দেয় যে আসলে তখন ওনাদের একটা ধারণা ছিল, যে আশঙ্কা ছিল যে যদি গণভোটের ব্যাপারটাকে অস্বীকার করতো তাহলে নির্বাচন হইতো না। আমি এটাও ধরলাম যে এটাও তাদের ধরেন একটা অজুহাত, কিংবা এটা এদের একটা যুক্তি ধরলাম। আমি যে জায়গাটা বুঝতে পারি না এখন পর্যন্ত, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে দুইটা জিনিসে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসছে। সংস্কার গণভোটের একটা সিদ্ধান্ত হচ্ছে এটা সংস্কার পরিষদ হবে, একটা হচ্ছে সংসদ হবে, এবং সংস্কার পরিষদের আসলে কার্যপ্রণালীটা কি হবে সেইটা কিন্তু তারাই ঠিক করবে। তাইলে ওনাদের যেগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিংবা যেগুলির মধ্যে এখন একটা কমিটি করতে চাইছে, পরিষদ গঠন না যেটা কমিটি করতে চাইছে ওইখানেই আসতেছে, কমিটিটা করতে চাচ্ছে। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, ধরেন সংস্কার পরিষদ এবং সংসদীয় সংসদীয় সংশোধন, এর মধ্যে পার্থক্য কি? ওনারাই 2/3 মেজরিটি এখানেও ওইখানেও। একটা মাত্র পার্থক্য, এটা হচ্ছে যে আশা করা হয়, ধরে নেওয়া যায় যে সংস্কার পরিষদের ভেতর দিয়ে আপনি যদি এই পরিবর্তনটা করেন তাইলে এই পরিবর্তনটা মোর সাস্টেনেবল হবে। আদালতের এর আগের যে এক্সপিরিয়েন্স আমাদের এখানে, সেটা হচ্ছে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটা বিরাট আন্দোলনের ভেতর দিয়ে, 9 বছরের আন্দোলনের ভেতর দিয়ে সেটা আনা হয়েছিল না, কিন্তু আমি শেষ করি, সেইটা আনার পরে তো আদালত এটাকে নাই করে দিচ্ছিল, এবং তারপরে 15 বছরের যে সাফারিংস, এটা পুরো নেশনই সাফার করছে, হয়তো বিএনপি সবচেয়ে বেশি সাফার করছে, কিন্তু পুরো সাফারিংসের ভেতর দিয়ে গেছে। এইটা আমাদেরকে একটা শিক্ষা তো দেয়, এটা আমাদের এই শিক্ষাটা দেয় যে ভবিষ্যতে আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই, তাইলে আমাদের চেষ্টা করতে হবে এই পরিবর্তনটাই যাতে আদালতের হস্তক্ষেপের ভেতর দিয়ে এটা নস্যাৎ হয়ে না যায়, সেটার আসলে রক্ষা করার চেষ্টা করতে হবে। সেই গ্যারান্টি কি দেয়, মানে পরিশোধ করলে কি সেই গ্যারান্টি পাওয়া যাবে যে সেটা চেঞ্জ করা যাবে? এখন পর্যন্ত তো আপনার এটা গ্যারান্টি না থাকার কিছু নাই। সংবিধানের কোন বিধান কি আসলে একদম পার্মানেন্ট হিসেবে মনে করার দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে পদ্ধতিগত, আপনি ধরেন কালকে চাইলে বাংলাদেশের মানুষ এটাকে উড়াই দিতে পারবে না, পারবে তো, একেবারে একটা নতুন সংবিধান করতে পারবে, কারণ পিপল হচ্ছে এটার মালিক। এটা হচ্ছে একটা রাজনৈতিক পরিবর্তনের ভেতর দিয়ে হয়। আরেকটা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি থাকে। আপনি একটা জিনিসকে পরিবর্তন করলেন, আমি এসে বললাম পিপলের কাছে যাওয়া লাগতেছে না, আমি একটা অথরিটি, আমারই এই অথরিটিটা সংবিধানই আমাকে দিচ্ছে যে আমি এটাকে চেক করতে পারি, এক্সামিন করতে পারি। আমি এসে বলতে পারি যে এখন পর্যন্ত এগুলো এক্সাম্পল আছে আমাদের,
যে তুমি যে পরিবর্তনটা করছো এটা এমন পরিবর্তন করছো যেটা আসলে করার অধিকার পার্লামেন্টকে পিপল দেয় নাই। সো পার্লামেন্টকে যে পাওয়ারটা দেয় সংস্কার পরিষদকে এর চেয়ে বেশি পাওয়ার তো দিচ্ছে পিপল। সেই জায়গাটা চর্চা করলে ধরেন আপনি যেটা বললেন গ্যারান্টি নাই, কিন্তু এটা যদি আমার মোর সাস্টেনেবল মনে হয় এবং একটা নতুন ধরেন এটার পরেও উঠে যাবে, তাইলে আপনি একটা চেষ্টা যে করছেন এটাকে টিকানোর এইটা তো থাকে। কারণ বিএনপি চেষ্টাটা করতে তার অসুবিধাটা কি? মানে এরকম যদি হইতো যে আমি হচ্ছি মেজরিটি হইতে পারি নাই, আমার নোট অফ ডিসেন্ট আছে, এটা আমি টিকাইতে পারবো না, আমি আসলে কার্যপ্রণালী বিধিটা আমি করতে পারবো না, কার্যপ্রণালী বিধিটা করা আছে, অতএব কোন পথে এটা ঠিক হয়ে যাবে আমি বুঝবো না, সেটা হইলেও ধরেন একটা আশঙ্কার কথাটাকে বোঝা যেতে পারত। এখন তাদের যুক্তিটা কি? না, তারা তো যুক্তি দিচ্ছে যে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে এই পদ্ধতিটি নাই, ফলে তারা এই পদ্ধতির মধ্যে যেতে চাচ্ছে না। সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে তো এই সরকারই নাই, এই অভ্যুত্থানই নাই। কেন নাই? কিভাবে অভ্যুত্থান নাই, কিন্তু সরকার তো সংবিধানের আলোকেই গঠিত আপনার হয়েছে না? অভ্যুত্থান যদি না থাকে তাহলে অভ্যুত্থানের সরকার যে নির্বাচন দিল সেটা আসলে সাংবিধানিক ধারাবাহিকতার সে তো ভেতরে আছেন। কোর্টের পরামর্শ নিয়েই তো গঠিত কোর্টের পরামর্শ যেটা আছে এটা প্রথমত পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ একেবারেই। আর কোর্ট কি আসলে আপনাকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো সরকারকে আসলে কোর্ট দিতে পারে? আপনি যদি ওইটাকে বলেন যে ধারাবাহিকতা নাই, তাহলে তো আপনার কোনো ধারাবাহিকতা নাই। তো তাইলে তো কালকে এসে ধারাবাহিকতার যদি শেষ মাথায় যাইতে চান তাহলে তো শেখ হাসিনার সরকার হচ্ছে বৈধ সরকার, আপনি কি ওইটাকে নেবেন? বৈধতা, সাংবিধানিক বৈধতার ধারাবাহিকতার পথ ধরে যদি আপনি বৈধতার জায়গায় যান তাহলে শেখ হাসিনার পরে তো আসলে আর কারো বৈধতা নাই। এইটা তো হচ্ছে কূটতর্ক। মানে আমি একটা জিনিস বলি যে আমরা একটা তর্ক করতে চাই, কূটতর্ক করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি বাংলাদেশ একটা পরিবর্তনের মুখে এসে দাঁড়াইছে, এই পরিবর্তনটা অনিবার্য ছিল, এটা হয়েছে, আমি আরও পরিবর্তন করব এবং এটাকে চাইবো যে পরিবর্তনটা যত তুলনামূলকভাবে টেকসই হয়। সেইটা আমার চাওয়ার ক্ষেত্রে আমি দল হিসাবে নাও চাইতে পারি। আমি যদি বুঝি যে আমি যে জায়গায় আছি এটা যদি আমি চাই এটা আমার জন্য বিপজ্জনক হইতে পারে। আরেকটা হইতে পারে আমি চাইতে পারি না, যদি দেখি যে এটা দেশের জন্যে কিংবা আসলে এই সরকারের মানে কি জনগণের জন্য এটা ক্ষতিকর, তাইলে আমি এটা না করতে পারি। জি, আমরা আলোচনায় কিন্তু আমি তো বিএনপির কাছ থেকে এরকম কোনো যুক্তি দেখি নাই। তারাও সেই যুক্তিটিই দিচ্ছেন যে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি তো তাকে নাই করে ফেলে।